ব্রিজ সব, এবং নাগরাকাটাতেই তো 9টা ডেড বডি উদ্ধার হয়েছে। রেস্কিউ অপারেশন এবং রিলিফ ওয়ার্ক, আমি তোমাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে, কিন্তু তোমরা একটা অ্যাপ্রিসিয়েট করবে 4 তারিখে রাত্রে ঘটনা ঘটার পর ভোর 5টায় আমি চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয়, এবং গৌতম বলছি আমাকে আজকে রিপোর্ট করছে যে সকাল 9টার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, ডিজাস্টার, পুলিশ, হেলথ, লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পটে ছিল। পুরো এসেন্সিয়াল যে ডিপার্টমেন্ট, এমার্জেন্সি যে ডিপার্টমেন্ট, অ্যালং উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, টোটালটাই ছিল। এবং রেস্কিউ অপারেশন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে তখন কেন কার্নিভেল রেড রোডে হলো, আরে এটা তো বাংলার গর্ব, বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? মূল্যহীন। পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন, কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না। পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সব মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপি এর ট্রিটমেন্ট করা? ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপির নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন। দেখুন, আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনে গাড়িটা আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না যখন সব জিনিস হয়। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ে না, না সমতলে প্রেসার পড়ে না? এটা আপনারা বলুন তো, আপনারা যারা বাস্তববাদী। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যাওয়াই যাক 3টের বেশি গাড়ি ব্যবহার করবে না, নিজে একটা আর সামনে পেছনে বড়জোর 2টো থাকবে, নো মোর দ্যান দ্যাট। আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম, আপনারা দেখেছেন গতকালই, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে চলে এসেছি, এবং 24 ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ। তা নাহলে যারা বেঁচে ফিরে আসছে, যে মা মারা গেছে, মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে, দুজনেই মারা যেতে পারত। এরকম 6-7টা কেস আপনারা দেখলেন এক একটা পরিবারে। সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার। আর আমরা যদি তখন চলে আসতাম, যদি বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন। আমি তো সেটা চাই না, আমরা কেউই চাই না। এবং যখন কোনো ঘটনা ঘটে সেখানকার মানুষকে আশ্বস্ত করতে হয়, তাদের একটা ক্ষোভ জন্মায় যে আমার বাড়ি চলে গেছে, আমার সার্টিফিকেট চলে গেছে, আমার খাবার চলে গেছে, আমি খাবো কি, আমি বাড়ি পাবো কোথায়, আমার রাস্তা নেই, আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন মানুষ একটা অসহায়তায় ভোগে। সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশনগুলো খুব শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে হয়, ওখানে আর্গুমেন্ট করতে হয় না।
খুব মাথা ঠান্ডা রেখে, তোমরাও দেখেছো অনেক সময় মিডিয়ার সাথেও কনফ্রন্টেশন হয়, তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ। এবং সেই জন্য আমরা যতটা পেরেছি কথা বলার চেষ্টা করেছি। 21টা পরিবারকে তো আমি নিজে মিট করেছি, পার্সোনালি মিট করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে, এবং আমরা 5 লাখ টাকা করে তাদের হাতে তুলেও দিয়েছি। আর 15 দিনের মধ্যে আমি বলেছি ডিজিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলো করে দেবে নেক্সট কি। বাদ বাকিগুলো জল যখন মানে জল কমে যাবে, এলাকায় যেতে পারবে, জীবনের ঝুঁকি থাকবে না। একটা জীবন চলে যাবে, নতুন করে তো জীবন চলে যাক আমরা চাই না। তাই তারপরে ওরা ফিল্ড সার্ভেটা করবে, কার বাড়ি ভেঙেছে, কোন রাস্তাটা গেছে। এখন অনেকেই রিপোর্ট দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো, এত ব্রিজ ভেঙেছে, এত রাস্তা, অনেক রাস্তা ভেঙেছে, সব রাস্তাই ভেঙে গেছে, কারণ জলের যা স্রোত, সব ব্রিজই ভেঙে গেছে। কিন্তু সব রাস্তা সব ব্রিজ তো একসাথে করা সম্ভব নয়, গভর্নমেন্ট পাবেটা কোত্থেকে? আর এখানে বন্যার ত্রাণে বেঙ্গলকে 1 পয়সাও দেওয়া হয়নি। আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পায়নি, সব স্টেটকে দিয়েছে, ফ্লাড এফেক্টেড স্টেট। তা সত্ত্বেও আমরা তো যুঝে যাচ্ছি, লড়াই তো করছি, আমরা মানুষের পাশে আছি। হয়তো সবটা করতে নাও পারি, চেষ্টা তো থাকছে যতটা পারি। এর মধ্যে আপনারা দেখেছেন গতকালই নাগরাকাটা ব্রিজের কাজ পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা তৈরি করা শুরু করেছে, যেটা নাগরাকাটার বড় ব্রিজ ধসে গেছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলে ম্যাপিং করে ওদের কাছ থেকে ব্যাপারটা বুঝে আমার নিজেরও কিছু সাজেশন ছিল দিয়ে কাজটা শুরু করে দিয়েছে। যারা এখন এই স্রোতের মধ্যে দাঁড়িয়ে, আজকেও হাই টাইড আছে, কালকেও হাই টাইড আছে। আমি কেন বললাম মেরিকের সামনে দাঁড়িয়ে, ওখানে আমি যে স্রোতটা দেখলাম, কারেন্টটা এত বেশি ছিল, ওখানে যদি কেউ এখন কাজ করতে নামে সে মরে যাবে। লাইফ জ্যাকেট আমরা কাল থেকে দিতে শুরু করেছি যারা কাজ করছে তাদেরও। কিন্তু কথা হচ্ছে আমি জেনে শুনে কেন রিস্ক নেবো? 2 দিন অপেক্ষা করলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, জীবনটা তো আগে। আর ভুটানের 4টে বাঁধ আমি শুনেছি, 4টে ড্যাম বন্ধ করে দিয়েছে একদম, মানে একটু জল নেই, সব ছেড়ে দিয়েছে। প্লাস 56টা রিভার, প্লাস সিকিমের জল, টোটালটাই ফেস করতে হচ্ছে নর্থ বেঙ্গলকে। সাউথ বেঙ্গলে যেমন ডিবিসি, মাইথন, পাঞ্চেত, ফরাক্কা দিয়ে বিহারি উপির জল, কলকাতায় যে জল জমলো, তার কারণ কলকাতার গঙ্গা তো ভর্তি উপির জলে, ফরাক্কার জলে, তো জলটা বের করবে কোথা দিয়ে? তাও তো 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিয়েছিল। মুম্বাই থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, হিমাচল থেকে শুরু করে, দেখে নিন সারা ভারতবর্ষ এই সমস্ত ডিজাস্টারে কারা কি কাজ করে আর আমরা কি করি। হিলি এরিয়াতে ডিজাস্টার উত্তরাখণ্ডে কম হয়নি, অনেক মানুষ মারা গেছে, অনেক সময় সংখ্যাটা দেখানো হয় না, কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, ও তো মিডিয়াকে কন্ট্রোল করে। আমি এর জন্য সাংবাদিকদের দোষ দিচ্ছি না, দে কন্ট্রোল দ্য মিডিয়া। কিন্তু আমাদের এখানে তো এসব ব্যাপার নেই, আমাদের এখানে নেগেটিভ আর নেগেটিভ আরো বেশি করে, কারণ যেহেতু ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট নেই। মারা গেল ল্যান্ডস্লাইডে, ফার্স্ট ফ্লাডে বলে দিল ব্রিজ ভেঙে মরে গেছে। ব্রিজ তো অনেক ভেঙেছে, ভেঙে অনেক লোক মারা গেছে, এমনকি গুজরাটেও, ইউপিতেও, কর্ণাটকাতেও, রাজস্থানেও, মধ্যপ্রদেশেও, বিভিন্ন জায়গায়। কই আমরা তো এটা নিয়ে রাজনীতি করি না। মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি? তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন? আমার কথা হচ্ছে যখন কোনো সাংবিধানিক পোস্টে থেকে কেউ কোনো কমেন্টস করবে, তার উচিত সাংবিধানিক পোস্টটাকে মেনেই কমেন্টসটা করা। একটা সরকারকে ব্লেম করছে
একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে। আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করিনি। আমি সারা জীবন লড়াই করে গেছি, আমি অনেক মার খেয়েছি, কিন্তু কোনোদিনই আমি ভায়োলেন্সকে সাপোর্ট করি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই বন্যা টন্যা হলে লোকের ক্ষোভ আজকে নয়, চিরকাল আমি দেখে এসেছি। দাঙ্গা হলে আর বন্যা হলে এই দুটো জিনিসের পরে মানুষের ক্ষোভ ভীষণ হয়। আমি একটা দাঙ্গার পরে কলকাতায় বামফ্রন্টের কেউ বেরোতে পারিনি, ওই বাবরি মসজিদ ডিমোলিশনের পরে। আমি কিন্তু দাঙ্গার দিনগুলো ঘুরে ঘুরে বেরিয়েছি, তখন আমি দেখেছি হিন্দু এলাকায় যাচ্ছি তো হিন্দুরাও আমাকে তাড়া করছে, আর মুসলিম এলাকায় যাচ্ছি তো ওরাও আমাকে তাড়া করছে, গাড়ির ওপর নাচানাচি করছে। তো কি করতে পারি? মানুষের ক্ষোভ এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ডিভাইডেড করে দিয়েছে। কাজে সেদিনগুলো আমি দেখেছি, ফলে এটা আমার বোঝবার অভিজ্ঞতা হয়েছে যে দাঙ্গা এবং বন্যায়, আগে মনে আছে আমরা বন্যার ত্রাণে কোথাও গেলেই প্রথমেই কমপ্লেন আসতো, মালদা রাস্তায় বসে থাকতো, বালুর ঘাটে বসে থাকতো। আমি তো কম এলাকা ঘুরিনি, দিদি খেতে পাইনি, দিদি খেতে পাইনি, চিড়ে নেই, চাল নেই, কিচ্ছু দেয়নি আমাদের। আজকে সেই বালুরঘাট তো আগে বৃষ্টি হলে এক কোমর করে জল জমতো, সেই বালুরঘাট আমি দেখেছি, সেই গঙ্গারামপুর আমি দেখেছি। আজকে তো টোটাল চেঞ্জ হয়ে গেছে। হিল এরিয়া আমি বরাবরই বলি যে এবারে অতিরিক্ত বর্ষণ হয়েছে 12 ঘন্টা 300 মিলিমিটার, যেটা কলকাতায় একদিনে হয়েছিল, যেদিন আমরা পুজো ইনঅগুরেশন ক্যান্সেল করেছিলাম। জল জমেছিল, কিন্তু 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হয়েছিল। এবার এখানেও কি হয়েছে, 300 মিলিমিটার 12 ঘন্টা বৃষ্টি হয়েছে, তার মধ্যে 56টা নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে। এবার সিকিমের হচ্ছে সম্ভবত ওদের 14টা হাইডেল পাওয়ার তিস্তা রিভারের উপরে করেছে। একবারও কি ভেবেছে ওই হাইডেল পাওয়ারগুলো করার জন্য জলটা ফ্লো হতে পারছে না, জলটা ব্লক হয়ে গেছে। আর গরমকালে তিস্তায় পানি নাই, জল নাই, শুকনো, আর বর্ষাকালে টোটাল তিস্তাটাকে ডুবিয়ে দেয়। গরমকালে তিস্তার একটা রূপ দেখবেন, বর্ষাকালে আরেকটা রূপ দেখবেন। প্রকৃতিকে বারবার টর্চার করতে গেলে না, প্রকৃতিও কখনো কখনো রিটালিয়েট করে। আর আজকে গ্লোবাল ক্যালামিটিস আমি বলছি না, আপনারা ইভেন কি আমেরিকার মতো এত উন্নত দেশ ফ্লোরিডাতেও দেখেছেন, হাজার লোক তলিয়ে গেছে। এবং পাহাড়ের দিকটায় ভূমিকম্প একটু বেশি হয়, এবং আমাদের তরাই ডুয়ার্স অঞ্চলগুলো, এখানে পাহাড়ও আছে, জঙ্গলও আছে, ফরেস্টেরও অনেক ক্ষতি হয়েছে। তো ন্যাশনাল ফরেস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেখা উচিত, ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে প্রবেশ করতে গেলে তার পারমিশন যদি নিতে হয়, তাহলে কোনো প্রবলেম ক্ষতি হলে সেটা তাদের থেকে তো টেক কেয়ার করা উচিত। যাদের গরু, ছাগল, মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এআরডি ডিপার্টমেন্ট, আমি সিএসকে বলে দিয়েছি। আমরা এমনিতেই প্রতি বছর দিই অনেক জেলাকে, গরিব মানুষকে অনেক দিই। তো এখানে সেটা যার গেছে সে যেখানেই হোক আমাদের স্টেটে দিয়ে দেবে, ওটা কোনো অসুবিধে নেই। মানুষ বেঁচে থাকলে এগুলো করা যেতে পারে। চাকরি আর কম্পেনসেশন আমরা বলে দিয়েছি, যে 4 জন বাকি আছে তাদেরটাও দিয়ে দেবে। আর সম্ভবত 2 জন নেপাল ভুটানের আছে, সেটা আমরা ওই কান্ট্রির সাথে আমাদের সিএসডি যে অ্যাম্বাসাডারের সাথে কথা বলে উইথ রেসপেক্ট তারা যেভাবে চাইবে আমরা সেভাবেই বডি পাঠিয়ে দেবো। সম্ভবত 2টো বডি রেস্কিউ হয়েছে, একটা কুচবিহার থেকে আর একটা এখানে ফুলবাড়ি। হ্যাঁ, আইডেন্টিফাই হয়নি মানে ওরা কি করে জানবে ওদের বডি এখানে চলে এসছে? যেটা কোভিডের সময় আপনারা দেখেছেন অনেক বডি মালদাতে চলে এসেছিল। এবং একটা ভুটানের একজন আছেন, একজন ভুটান, একজন নেপাল। হ্যাঁ হ্যাঁ, মেরিকে নেপালেরটা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মোটামুটি এটা হচ্ছে
বিদ্যুতে অনেক খুঁটি, প্রায় আমি কয়েক কোটি টাকা বিদ্যুতের পোল একেবারে জলের তলায় চলে গেছে। সেগুলোকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রেস্টোর করতে হবে। কিন্তু জলের মধ্যে কাজ করতে গেলে শর্ট সার্কিট হতে পারে, সেগুলো তো দেখে নিতে হবে। রাস্তা যেমন এখানে অনেক আছে, আজকে আমরা কথা বলে নিয়েছি। রোহিণীর যে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেটা অলরেডি আজ থেকে কাজ শুরু করেছে। আশা করি এটা 10-11 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 হচ্ছে মিরিকে আপনারা দেখলেন নতুন পাকা ব্রিজ তৈরি হয়েছে, 54 কোটি টাকা দেওয়া হয়েছে। এই ব্রিজটা একটু ড্যামেজ ছিল বলেই নতুন ব্রিজ করা হচ্ছিল। থ্যাংক গড যে ব্রিজে যাওয়ার পরে কোনো মানুষের কিছু হয়নি। সেই জন্য ওদের ওখানে পাইপ দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে। তাদের তো 3-4 কোটি টাকা লাগবে, ওটা তো 54 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে। এরপর ধরুন কিছু ছোট ছোট কাঠের ব্রিজ যেগুলো তলিয়ে গেছে, ছোট ছোট কাজগুলো আগে ছোট ছোট ভাবে করে দেবো। 1 মাস পর্যন্ত যাদের এই অবস্থা, জিআর চলবে। জিআর মানে হচ্ছে রিলিফের কাজকর্মগুলো তারা একটা পায়, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী সেটা হবে। আর যাদের সবকিছু চলে গেছে তারা গভর্নমেন্ট একটা করে কিটস দিয়ে দেবে, যার মধ্যে রান্নার স্টোভ থেকে শুরু করে, কাপড় জামা থেকে শুরু করে, থালা বাসন থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে, বেবি ফুড থেকে শুরু করে, শুকনো চিড়ে-মুড়ি থেকে শুরু করে সবটাই থাকে। গভর্নমেন্টের যা করার গভর্নমেন্ট করবে, প্লাস আমরাও আমাদের তরফ থেকে যতটা পারবো আমরাও কিছুটা ব্যাকআপ করবো। পুলিশও করছে, অনেকগুলো কমিউনিটি কিচেন চলছে চারিদিকে। সে মিরিক বলুন, সে বামুনডাঙ্গা বলুন, সে নাগরাকাটা বলুন, সে ধূপগুড়ি বলুন, ময়নাগুড়িতেও কিছুটা হয়েছে, সর্বত্র অনেক কমিউনিটি কিচেন চলছে। এগুলো এখন চলবে যতক্ষণ তারা বাড়ি ফিরে যেতে না পারবে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও কিন্তু ভালো কাজ করেছে। এবং হেলথ টিমও আছে, জল শুকিয়ে গেলে আবার যাতে কোনো অসুখ না হয় সেই জন্য হেলথ সেক্রেটারিকে আবার পাঠিয়ে নর্থ বেঙ্গলে একটা মিটিং করে নিতে হবে। আর জল যেখানে আছে, সাপের কামড়, ভেনামটা যাতে ঠিকমতো থাকে হসপিটালগুলোতে, সেগুলোর দিকে নজর দিতে হবে। পানীয় জল যাতে কোনোভাবে দূষিত না হয় সেদিকটা নজর দিতে হবে। সুতরাং এমার্জেন্সি ওয়ার্কগুলো করবার জন্য আমাদের মনিটরিং প্রতিদিন থাকবে। আর প্রতিদিন বিকেলে সিএস নিজে একটা করে প্রেস রিলিজ করে প্রতিদিনের আপডেটমেন্টটা, প্রতিদিনের আপডেট করবার ব্যাপারটা, ডেভেলপমেন্টটা আপনাদের জানিয়ে দেবেন, পুলিশও জানাবেন। আমরা কালকে এখান থেকে যাচ্ছি, বাট আমি 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসবো। ততক্ষণ এখন তো রেস্কিউ অপারেশনটা হয়ে গেছে, রিলিফও চালু হয়ে গেছে, বাদবাকি কতটা কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসবো। আমায় যেতে হচ্ছে এই কারণে, দীর্ঘ 1 মাস আগে বিড়লা ওপাস পেন্ট, যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে, খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে এবং 1 মাস আগে ওনারা আমাদের কাছ থেকে ডেট নিয়েছে, কারণ দিওয়ালিতে ওদের এটা বাজারে আসবে। সেই জন্য আমি প্রাথমিক পর্যায়ে যা যা করার করে গেলাম। এমনিতে সিএস, আমি ডিজি বা লোকাল যারা আছে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএমরা, এসপিরা, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএমরা সকলে, তারা তো মনিটরিং কন্টিনিউয়াস করবেই, অল ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট অলসো। একটু যেহেতু আমার এই প্রোগ্রামটা দেয়া আছে, ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট, কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে এবং যেটা নিয়ে ওরা খুব আগ্রহী। আর আমাকে 1 মাস আগে থেকে আমি সিএস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, তাই আমাদের হয়তো কালকে বেরিয়ে যাব,
কিন্তু আমরা 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসব। ততদিন আশা করি এদেরও অনেকটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং এরাও একটু হাতে টাইম পাবে প্রকৃত তথ্যটা ভালো করে খুঁজে বের করবার। কারণ ফিল্ড সার্ভে করতে কিন্তু টাইম দিতে হয়। আর আমি পঞ্চায়েত মিনিস্টারকে সিএসকে বলেছি, বলে দিতে প্রদীপ মজুমদারকে কালকে আসছে, আলিপুরদুয়ারে যেতে বলেছি। কারণ চাষের যে জমিগুলো জলের দিকে ডুবে থাকে, ও ফিরে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে একটা হিসেব দেবে। কারণ আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, চাষিদের পয়সা দিতে হয় না, টাকাটা টোটালটাই গভর্নমেন্ট দেয়। সুতরাং কারো যদি জলে ডুবে যায় চাষের জমি, সে কিন্তু ক্ষতিপূরণ পায়। সুতরাং তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। চায় বাগান যেগুলো আছে, চা বাগানের ম্যানেজমেন্টকে আমি সিএসকে বলবো দরকার হলে মলয়কে একবার পাঠিয়ে একটা মিটিংও করে নেবে, যাতে তারা তাদের বাগানগুলোকে একটু টেক কেয়ার করে। আর ওদের দিকে একটু নজর রাখে, কারণ অনেক বাগানেও তো জল ঢুকেছে। যেমন আপনাদের এই বামুনডাঙ্গা চা বাগানে 1200 মানুষ আছে, যেখানে রাজীব গেছিল, এবং যেখানে কমিউনিটি কিচেন 3-4টে চালু করতে হয়েছে। পুলিশে যতটা পেরেছে জিনিসপত্র পৌঁছেছে। আরো বাদ বাকিগুলো ডিএম এর কাছে যা আছে, প্রত্যেকটা ডিএম এর কাছে এই 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, তারা সেগুলো দেবে। তারপর আবার যদি প্রয়োজন হয় আমাদের কাছে রিকুইজিশন পাঠাবে। এছাড়াও আমরা আরো কিছু ভাবছি, সেটা পরে দেখব। এই পর্যন্ত আপনাদের আপডেট করার ছিল। আজকে যেহেতু আমাদের মনিটরিং আরো করতে হবে, তাই আমরা কালকে দুপুরের আগে যাচ্ছি না। কাল দুপুরে আমরা রওনা দেবো, দিয়ে আমরা নবান্নে যাব। আর পরশুদিন আমাদের খড়গপুরে যেতে হবে, কারণ অফিসের কাজও তো সব পড়ে আছে। ওখানেও তো সমস্ত আমাদের টেক কেয়ার করতে হয়, মনিটরিং করতে হয়। এই যে চাকরিগুলো 15 দিনের মধ্যে দেবো বলেছি, এর জন্য আমাদের সিস্টেম করতে হয় না, সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয়। কাজেই সেই জন্য আমাদের 1-2 দিনের জন্য যেতে হচ্ছে। বাট আশা করি নেক্সট উইকের মধ্যে আমি আবার চলে আসবো। আজকে তো মঙ্গলবার হয়ে গেল, কালকে বুধবার যাব আমরা দুপুরে। বৃহস্পতিবার আমার যেহেতু খড়গপুরে প্রোগ্রাম আছে, 2-3 দিন কাজ করে রবিবার আর সোমবার আমি চলে আসবো। তখন বাদ বাকি গুলো আবার ডিএমদের সাথে বসে, এসপিদের সাথে বসে সিএসকে রেখে আসবো এবারে। কারণ চিফ সেক্রেটারি আমি দুজনেই চলে আসলে আমাদের অনেক কাজ পড়ে থাকে। কাজেই আর কিছু অফিসার আমাদের এখন এখানে থাকবে। সিএস নামগুলো একটু বলে দাও। এই সিএস কি মাইক